আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছোট ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জীববিজ্ঞান বইয়ের ১ নম্বর অধ্যায়ের জীবন পাঠ। এই অধ্যায় সম্পর্কিত যে সকল বিষয়গুলো রয়েছে বা এই অধ্যায় রিলেটেড যে সকল বিষয়গুলো রয়েছে, সকল বিষয়গুলো আমরা এক নজরে দেখে নেব। এখান থেকে বিগত আমরা যেভাবে অধ্যায়টা শুরু করব তার মূল হিন্টস আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায় থেকে মূলত এই অধ্যায়ের যে ইম্পোর্টেন্ট টপিকস গুলো রয়েছে মূলত আমরা সেটা ১ নম্বরে জানবো। ২ নম্বর হচ্ছে এই অধ্যায়গুলোতে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আসলে বায়োলজি থেকে অনেক স্টুডেন্ট মনে করে যে এটা আসলে মুখস্থ বিদ্যা। কিন্তু আমি যেটাকে পার্সোনালি প্রিফার করতে চাই যে এটা আসলে কোনো মুখস্থ বিদ্যা নয়। আপনি যদি বুঝে ঠিকমতো বায়োলজিটাকে পড়তে পারেন, আমি আশা করবো ইনশাআল্লাহ আজিজ আপনার বায়োলজি বইটা এমন হয়ে যাবে যেরকম আপনি বাংলায় একটা গল্প পড়লে কিংবা একটা হচ্ছে কোনো বাংলার অন্যান্য বিষয়গুলো যেমন গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, আপনি যদি একবার পড়ে যান, পরবর্তীতে আপনার কথাগুলো মনে থাকে। আমরা কিন্তু ভুলে যাই না। ঠিক সেরকম আমরা যদি বায়োলজিটাকে বুঝে পড়তে পারি, আমি আশা করব ইনশাআল্লাহ ঠিক বাংলার মতোই বায়োলজিটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আমাদেরকে মুখস্থ করা লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখানে মূলত বোর্ড কোশ্চেন গুলো সলভ করব। বিগত সালে যে কোশ্চেন গুলো এসেছিল বা এইভাবে কোশ্চেন গুলো আসতে পারে, একটা অধ্যায়ের ভিতরে কিন্তু সবগুলো টপিকস রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। কিছু টপিকস রয়েছে যেগুলো খুব মাস্ট বি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। বিগত সালে এসএসসি পরীক্ষা এসেছিল, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমরা সেগুলো মার্ক করবো ইনশাআল্লাহ। ৪ নম্বর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কিভাবে ট্রিক্স ব্যবহার করে বা কিভাবে আপনার বিভিন্ন রাজ্যের নামকরণগুলো বা বিভিন্ন বিষয়গুলো যেগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে বা মনে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে, সেগুলো বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে বিভিন্ন ছন্দের মাধ্যমে কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আজকে শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আমাদের এই সিরিয়ালের পর্বগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড করবো ইনশাআল্লাহ আজিজ। আমি আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। তো শুরুতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান বইয়ের ১ম অধ্যায়। সেটা হচ্ছে জীবন ও পাঠ, জীবন পাঠ। এই অধ্যায়টার মূলত যে টপিকস গুলো রয়েছে বা টপিকস গুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি সবগুলো টপিকসে লিখেছি মোটামুটি। এই অধ্যায়ে মোটামুটি ৫টা টপিকস রয়েছে। এই টপিকস গুলোর মধ্যে কিছু রয়েছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং কিছু রয়েছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আপনারা যদি বিগত সালের কোশ্চেন পেপার বা টেস্ট পেপার গুলো আপনারা যদি ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন যে অধ্যায়ের ভিতরে যে টপিকটা সবথেকে ফেমাস এসেছে বা যে টপিকটা থেকে কোশ্চেন না আসলেই নয়, যে কোশ্চেন এসেছে, সেই টপিকস গুলোর মধ্যে থেকে আমরা আজকে ইনশাআল্লাহ হাফিজ এই টপিকস গুলো নিয়ে কথা বলবো। তার মধ্যে ১ নম্বর রয়েছে জীবন ও পাঠ। এই টপিকসটা মূলত আমাদের যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য। এবং এখান থেকে বিগত সালে এমসিকিউ কোশ্চেন এসেছে জীবন ও পাঠ থেকে। এই অর্ধেক এমসিকিউ কোশ্চেন জীববিজ্ঞানের শাখাসমূহ এখান থেকে এমসিকিউ ক ও খ এর জন্য। জীবনের জীববিজ্ঞানের শাখাসমূহ যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা মূলত এমসিকিউ প্লাস ক এবং খ এর জন্য। এখান থেকে বিগত সালের কোশ্চেন গুলো এসেছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। ৩ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে মূলত আপনাদের গ এবং ঘ এর জন্য। কারণ এখানে জীবের শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা রয়েছে, যে টপিকসটুকু রয়েছে, এই টপিকসটুকুর মধ্যে রয়েছে বিভিন্ন রাজ্যের নামকরণগুলো। এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। তো এই টপিকসটা মূলত রয়েছে জীবের শ্রেণীবিন্যাস, এই টপিকস এটা গ এবং ঘ এর জন্য। এখান থেকে গ এবং ঘ এর মূলত কোশ্চেন গুলো এসে থাকে। তো নেক্সট জীবের শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। এখানে এই জীবের শ্রেণীবিন্যাসের যে ধাপসমূহ রয়েছে এখানে সব থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে এখান থেকে বলে যে মানুষের শ্রেণীবিন্যাসটা। এখান থেকে যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা মানুষের শ্রেণীবিন্যাসটা। কারণ এখান থেকে আপনি যখন কোশ্চেন করে দিবে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপসমূহের মধ্যে আপনাদেরকে কোশ্চেন করে বলবে যে তুমি মানুষের শ্রেণীবিন্যাসটা লিখো। শুরু করে পর্যায় থেকে মানুষ কোন রাজ্য, কোন পর্ব, কোন গোত্র, কোন ইয়ার মধ্যে পড়বে, বর্গ, তারপর হচ্ছে কোন হোমো, কোন জেনাস, এরকম ভাবে
স্পেসিফিক এগুলো ইয়ার হচ্ছে সেগুলো হচ্ছে। এখান থেকে এই টপিক্সটা মূলত আমাদের মানসিক সেলিব্রেশনটা এটার সঙ্গে গ এবং ঘ তে সব থেকে বেশি আসে। আপনাদেরকে কোশ্চেনগুলো আপনারা খুললে বুঝতে পারবেন যে যেখানে রয়েছে যে মানুষের শ্রেণীবিন্যাস লিখুন, এরকম সুন্দর কোশ্চেন আসে। এবং এই দ্বিপদ নামকরণ পদ্ধতি রয়েছে, এবং এই দ্বিপদ নামকরণ পদ্ধতির মধ্যে সবথেকে একটা মোস্ট ফেমাস পদ্ধতি এই অধ্যায়ের জন্য। আপনি যদি এটাকে এমসিকিউর জন্য এমসিকিউ রাজা বলেন বা এমসিকিউ কিং বলেন, তাও কোনো ভুল হবে না। এই এমসিকিউর জন্য সব থেকে অর্থাৎ যদি আপনি আমাকে বলেন যে ভাই আমি অধ্যায় থেকে দুইটা এমসিকিউর জন্য পড়তে চাই, বা দুইটা টপিকস রয়েছে যে টপিকস আমি শুধু এমসিকিউর জন্য পড়তে চাই, এর বাইরে আমি কোনো আর এমসিকিউ পড়তে চাই না, তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনি দ্বিপদ নামকরণ যে বৈজ্ঞানিক নামগুলো রয়েছে, দ্বিপদ নামকরণের এই টপিকসটার মধ্যে যে বৈজ্ঞানিক নামগুলো রয়েছে, বৈজ্ঞানিক নামসমূহ যে টপিকসটার মধ্যে যে দ্বিপদ নামকরণ পদ্ধতির মধ্যে আপনাদের দেখবেন যে বৈজ্ঞানিক নাম রয়েছে, এই বৈজ্ঞানিক নামটা মূলত এমসিকিউ এবং কতে আসে। এমসিকিউ ও ক এর জন্য সবচেয়ে একটা ফেমাস ইয়ার রয়েছে এমসিকিউর জন্য। এটা যদি আমি এমসিকিউ যদি আমি 10 স্টার দিই তাহলে আমার এখানে ভুল হবে না। কারণ এমসিকিউর জন্য এই অধ্যায়টা অনেকটা বড় খুবই ফেমাস একটা টপিক। এবং এর পাশাপাশি আর একটা টপিক যেটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ফেমাস, সেটা হচ্ছে জীববিজ্ঞানের শাখা সমূহের মধ্যে এখানে দুইটা পর্যায় রয়েছে। একটা হচ্ছে আপনার ভৌত জীববিজ্ঞান, ভৌত শাখা সমূহ, ভৌত জীববিজ্ঞান, এবং আর একটা টপিক রয়েছে ফলিত জীববিজ্ঞান। এই দুইটা টপিকস, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর অন্যটি হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আপনারা যদি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান যে শাখা সমূহ রয়েছে, এখান থেকে এমসিকিউর জন্য একটা খুবই মাস্ট বি একটা ফেমাস টপিক। এটাকে যদি আমি 15 স্টার বলি তাহলে আমার ভুল হবে না, এটা আশা করি। এই টপিকস দুইটা হচ্ছে এমসিকিউর জন্য মাস্ট, প্লাস কয়ের জন্য। তাহলে আমরা টোটালি যদি আমরা অধ্যায়টাকে একদম একটা সামারাইজ করতে চাই বা আমরা শুরু থেকে বলতে চাই, তাহলে আমাদের যেগুলো সিকিউর জন্য পড়তে হবে প্লাস যেগুলো এমসিকিউ এর জন্য পড়তে হবে। তাহলে এমসিকিউ এর জন্য আপনাদেরকে যে টপিকসটা না পড়লে না, যে স্টুডেন্টরা রয়েছে ভাইয়া আমাকে বায়োলজি বিভাগটা পড়তে ইচ্ছা করে না বা বায়োলজি বিভাগটা ভালো লাগতেছে না, আমি কি করবো, আমরা মনে করে রাখতে পারতেছি না, তাদের জন্য বলি যারা এমসিকিউ এর জন্য পড়তে চাও মাস্ট বি, তারা জীববিজ্ঞানের যে শাখা সমূহ রয়েছে এটা এটা মাস্ট বি এমসিকিউ এর জন্য। প্লাস এর পাশাপাশি রয়েছে বিপদ নামকরণের যে ইয়েগুলো রয়েছে, বিপদ নামকরণের যে বৈজ্ঞানিক নাম রয়েছে, প্লাস বিপদ নামকরণ পদ্ধতিটা, এই দুটো তোমরা এমসিকিউ এর জন্য পড়বে। এর পাশাপাশি তোমরা যখন অধ্যায়টা রিডিং পড়বে বা অধ্যায়টা দেখবে, যখন রিডিং পড়বে তখন দেখবে যে অটোমেটিকলি যে এই টপিক্সের বাইরে যে এমসিকিউ গুলো দুই একটা আসে, সচরাচর বেশি আসে না, তাও দু একটা যে টপিক্সের বাইরে যে এমসিকিউ গুলো আসবে সেটা অটোমেটিক তোমাদের কাভার হয়ে যাবে। আচ্ছা, এখন নেক্সট আমার আসে যে গ এবং ঘ এর জন্য। ভাই আমার কোন কোন টপিক্স গুলো রয়েছে গ এবং ঘ এর জন্য খুবই ফেমাস। চলো এবার আসা যাক। জীবের যে শ্রেণীবিন্যাস রয়েছে, এখানে বিভিন্ন রাজ্য রয়েছে। এই জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বিভিন্ন রাজ্য রয়েছে, বিভিন্ন রাজ্য রয়েছে। এই রাজ্য থেকে বলতে এখান থেকে তোমাকে কোশ্চেনটা কিরকম করবে যে দুইটা রাজ্যের নাম দিবে, দুইটা রাজ্যের নাম দিবে। যেমন মনে করো হচ্ছে যে বলবে তোমাকে মনেরা রাজ্য এবং মনেরা এবং তোমার ফানজাই, এই দুটার মধ্যে তুমি পার্থক্য লিখো। তারপর তোমাকে দিবে প্লান্টে প্লাস অ্যানিমেলিয়া, এই দুটার মধ্যে পার্থক্য লিখো। এবং এটাও দেবে তোমাকে যে ফানজাই প্লাস প্লান্টে, এই দুইটা রাজ্যের মধ্যে পার্থক্য লিখো। তোমাকে পার্থক্য লিখো বলতে পারে, সাদৃশ্য লিখো, সাদৃশ্য সম্ভবত বলে না, কিন্তু পার্থক্য লিখো সব থেকে বেশি ফেমাস কোশ্চেন। পার্থক্য লিখো। তারপরে আর কিছু টাইপের কোশ্চেন করতে পারে, যেমন তোমাকে একটা কোন রাজ্যের প্রাণীর নাম দেবে, যেমন তোমার মনে করো হচ্ছে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম অথবা হচ্ছে নস্টক, নস্টক এবং প্যারামেসিয়াম, এই দুইটা রাজ্যের একটা প্রাণীর নাম যদি থাকে, এই প্রাণীর নামটা দিয়ে বলবে যে
এই প্রাণীর নামের যে রাজ্যে তার বৈশিষ্ট্যগুলো লেখো। আমাদেরকে এইভাবে মূলত কোশ্চেনগুলো করে থাকেন। বা এই প্যারামেসিয়াম প্লাস হচ্ছে ফানজাই ছত্রাক, ছত্রাক কোন রাজ্যের অন্তর্গত, কিংবা এটাও না দিয়ে যে ছত্রাক একটা বৈশিষ্ট্য তুলে দিল, বৈশিষ্ট্য তুলে দিয়ে তোমাকে বলবে যে উদ্দীপকের উল্লেখিত বৈশিষ্ট্যের প্রাণীটার উদ্যোগের উল্লেখিত বৈশিষ্ট্যের উদাহরণটি যে রাজ্যের অন্তর্গত সেই রাজ্যের বর্ণনা লিখো, বা সে রাজ্যের প্রাণীদের লেখো, বর্ণনা লিখো, বা আচরণ প্রকৃতি কিরকম, বা তারা কিভাবে করে সবকিছু লিখো। মূলত এইরকম টাইপের কোশ্চেন আসে, মূলত বিগত সালে এসেছে এরকম টাইপের কোশ্চেন গুলো। তো এখান থেকে যে গ এবং ঘ এর জন্য যে শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে মোস্ট একটা ফেমাস টপিক মূলত গ এবং ঘ এর জন্য। আর শেষ আর একটা ফেমাস টপিক হচ্ছে, তুমি যদি বলো যে ভাই আমি গ এবং ঘ এর জন্য, আমি তোমাকে পার্সোনালি প্রিফার করতে চাই এই দুইটা টপিকস হচ্ছে তোমার একদম গ অথবা কি ঘ এর জন্য মাস্টারপিস। এই যে টপিক হচ্ছে গ এবং ঘ এর জন্য কি মাস্টারপিস টপিক। কেন মাস্টারপিস বলছি? এর কারণ হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস বিভিন্ন ধাপ সমূহ রয়েছে। এই ধাপ সমূহের মধ্যে তোমার সবচেয়ে ফেমাস যে টপিকটা আসে সেটা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। তোমাকে উদ্দীপকে উল্লেখিত বলবে যে এরকম যে তুমি হচ্ছে যে যে কোনো একটা মানুষের নাম দিতে পারে, দিয়ে বলবে যে এই মানুষের যে বর্গ, যে রাজ্য, যে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি যে অন্তর্গত, সে অন্তর্গত বৈশিষ্ট্যগুলো লেখো। কারণ এখানে দেখো এখানে দুইটা বিষয় রয়েছে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, মানুষ হোমো প্লাস সেপিয়েন্স, এটা দুইটা হচ্ছে মানুষের দুইটা মিলে বৈজ্ঞানিক নাম। আচ্ছা, তো এই হোমোসেপিয়েন্স নামটার পূর্বে মানুষ কোন থেকে, মানুষ হচ্ছে কোন বর্গের অন্তর্গত, কোন পর্বের অন্তর্গত, তারপরে হচ্ছে তোমার কোন ক্লাসের অন্তর্গত, এই প্রত্যেকটা বিষয়গুলো তো কেন সে ক্লাসের অন্তর্গত সেখানে সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে। যে মানুষ কেন হচ্ছে ম্যামালিয়া এর অন্তর্গত, মানুষ কেন হচ্ছে তোমার কোন রাজ্যের অন্তর্গত, মানুষ এই বিষয়গুলো, মানুষ কেন অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত, এই বিষয়গুলো সবগুলো সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে মূলত যে সবচেয়ে ফেমাস টপিক হচ্ছে, তোমার যদি আমাকে বলো যে ভাইয়া গ এবং ঘ এর জন্য, তাহলে আমি পার্সোনালি প্রিফার করবো 3 এবং 4 নম্বর টপিক, শ্রেণীবিন্যাসের জীবের শ্রেণীবিন্যাস, কারণ রাজ্যসমূহ রয়েছে, আর শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপসমূহ, কারণ এখানে মানুষের শ্রেণীবিন্যাসটা রয়েছে। তাহলে আমি আশা করব যে এই অধ্যায় সম্পর্কিত তোমার মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। কারণ যেরকম ভাবে আমি বুঝে বা আমার যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করেছি, যে মোটামুটি জীবন পাঠ সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো যে এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোনটা বিষয় কিভাবে পড়তে হবে। কারণ দেখো, যে টপিকস তুমি এমসিকিউ এর জন্য পড়বা, সেই টপিকসটা হচ্ছে তোমাকে মূলত মার্ক করে করে পড়তে হবে বইয়ের মধ্যে। আর যে টপিকস তুমি গ এবং ঘ এর জন্য সেটা মার্ক করতে পারো, না করতে পারো, জাস্ট তোমাকে সেটা টপিকটা ভালো করে পড়তে হবে গ এবং ঘ এর জন্য। তাহলে আমরা আশা করব যে এই অধ্যায়ের মোটামুটি যে টপিকস গুলো ছিল, 5টা টপিকস যেগুলো ফেমাস টপিকস, এর মধ্যে আমি তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছি যে এমসিকিউর জন্য কোন দুটো সব থেকে ফেমাস টপিক এবং কোনগুলো সিকিউর জন্য ফেমাস টপিক। এই টপিকগুলো পড়ার পর তোমরা যদি এই অধ্যায়ের বিগত সালে বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, প্লাস বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো পড়ো, আমি আশা করবো যে ইনশাল্লাহ এই অধ্যায় সম্পর্কে তোমার একটা খুব ভালো প্রিপারেশন তৈরি হবে, এবং এই প্রিপারেশনটাই দেখা যাচ্ছে যে তোমার পরবর্তীতে একটা ভালো রেজাল্টের দিকে নিয়ে যাবে। তুমি বোর্ড কোশ্চেন মিনিমাম, তুমি যদি বোর্ড কোশ্চেন রিসার্চ করে দেখো বা করে দেখো, মিনিমাম বোর্ড কোশ্চেনে এখান থেকে একটা এমসিকিউ, একটা সিকিউ থাকবে। বোর্ড কোশ্চেনে এই অধ্যায় থেকে মূলত একটা সিকিউ থাকে, ওয়ান সিকিউ থাকে, প্লাস পাশাপাশি এই অধ্যায় থেকে 3 থেকে 4টা এমসিকিউ থাকে। ওয়ান সিকিউ প্লাস 3 থেকে 4টা এমসিকিউ থাকবে। সুতরাং এই অধ্যায়টাকে তুমি কোনোদিন কি করতে পারবে না, বা ছেড়ে করতে পারবে না। অনেকে কি করে, অধ্যায়টা একটু পড়তে কঠিন লাগে, ভাইয়া বইটির নামগুলো মুখস্থ করবো কিভাবে, ভাইয়া রাজ্যের ইয়েগুলো কিভাবে মনে রাখবো, মনে থাকে না, এরকম অনেক ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, যার কারণে সে অধ্যায়টাকে স্কিপ করে। কিন্তু আমার সাজেশন থাকবে যে এই অধ্যায়টা তুমি যদি সুন্দরভাবে আমাকে পড়তে পারো, তাহলে তুমি এখান থেকে একটা সিকিউ কমন পেয়ে যাবা, প্লাস 3 থেকে 4টা এমসিকিউ কমন পেয়ে যাবা। এটা কিন্তু পরীক্ষার খাতে অনেক,
একটা সিকিউ কমন পাওয়া মানে তুমি ওই সিকিউটা যদি ভালো করে লিখতে পারো, দেখা যাচ্ছে সেই সিকিউটা তুমি মিনিমাম এই ক্ষেত্রে তুমি এই অধ্যায় থেকে মানে মার্কস কাটার মতো কোনো সিস্টেমাইজেশন নেই, যে তুমি ভালো করে লিখতে পারো তোমাকে অবশ্যই টিচার 8 থেকে 9, 10 এমনকি 10ও দিতে পারে। তো আমি আশা করব তোমরা এই অধ্যায়টা সুন্দরভাবে, আমি যেভাবে অধ্যায়টাকে মূলত সামারাইজ করলাম, এই অধ্যায়টাকে তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অধ্যায়ের যে টপিকস গুলো রয়েছে সেই টপিকস গুলো তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ যে টপিকস গুলো নিয়ে আলোচনা করেছি, আমি আশা করবো ইনশাআল্লাহ আজ তোমরা বুঝতে পেরেছো যে কোন টপিকস গুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা তো আমাদের এই ক্লাসগুলো পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ আজিজ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমি আশা করব তোমরা সকলেই আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে, এবং সকলে তোমরা আমাদের জন্য দোয়া করবে। এবং পরবর্তী আমরা একটা বিষয় দেখেছি যে তুমি যদি টানা 1 থেকে 2 ঘন্টা ক্লাস করো, তোমার মেমোরিতে আমরা ঠিক সেরকম ভাবে পুরো বিষয়টাকে হচ্ছে মানে দেখা যাচ্ছে যে প্রথম 15 মিনিট বা প্রথম 20 মিনিট ক্লাসটাতে ফুললি মনোযোগ করতে পারতেছো বা কনসেন্ট্রেশন করতে পারছো, কিন্তু পরবর্তী যে সময়টুকু রয়েছে সময়টুকু তোমার ফুললি কনসেন্ট্রেশন হচ্ছে না। সেজন্য আমরা প্রত্যেকটা ক্লাস শর্ট টাইম করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের কাছে বোরিং না লাগে, এবং তোমরা যেন ক্লাসগুলো করে যে অল্প সময় করবা সেই ক্লাসগুলো করে যেন তোমরা ফুললি একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো, এবং তোমরা যেন বুঝতে পারো। আমি আশা করি তোমরা সকলে আমাদের সঙ্গে থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তোমরা সকলে সুস্থ থাকো, এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।